পারস্য উপসাগর পৃথিবীর তেল রাজনীতির হৃৎপিণ্ড। এই উপসাগরের দক্ষিণমুখে একটা সরু গলা আছে যেটাকে বলে হরমুজ প্রণালী। পুরো বিশ্বের তেল সরবরাহের প্রায় 1/5 এই সরু পথ দিয়ে যায়। সৌদি আরব, কুয়েত, ইরাক, আমিরাত এই দেশগুলোর তেল রপ্তানির প্রাণনাড়ী হলো এই প্রণালী। আর এই প্রণালীর একদিকে দাঁড়িয়ে আছে ইরান, আর উপকূল রেখা থেকে পথটা এত কাছে যে ইরানি নৌবাহিনীর একটা ছোট স্পিডবোটও এখানে গোটা বিশ্বের অর্থনীতিকে জিম্মি করতে পারে। দশকের পর দশক ধরে আমেরিকা এই অঞ্চলে তার নৌবহর মোতায়েন রেখেছে। পঞ্চম নৌবহর বাহরাইনে, সেন্ট্রাল কমান্ডের ঘাঁটি জর্ডান আর কুয়েতে, রাডার স্টেশন আমিরাতে। পুরো উপসাগরকে ঘিরে আমেরিকা এমন একটা সামরিক জাল বুনেছে যেটা দেখে মনে হতো এই অঞ্চলে আমেরিকার আধিপত্য অটুট, অপরিবর্তনীয়। কিন্তু এখন সেই ধারণাটাই প্রশ্নের মুখে পড়েছে। গত কয়েকদিনে তেহরান থেকে যে বার্তাগুলো আসছে সেগুলো আগের যে কোনো সময়ের চেয়ে আলাদা। এবারের ভাষা শুধু কূটনৈতিক হুমকি নয়, এবার যেন একটা আলটিমেটাম। ইরানের সশস্ত্র বাহিনীর একজন শীর্ষ মুখপাত্র যা বলেছেন তার সারমর্ম একটা কথাই বলা যায়, আমেরিকা তুমি এই অঞ্চল ছাড়ো, না হলে যা হবে তার জন্য তুমি দায়ী। এই ধরনের কথা আগেও বলা হয়েছে, সেটা সত্যি। কিন্তু এবারের পার্থক্যটা হলো কথার সাথে মাটিতেও কিছু ঘটছে, আর সেই ঘটনাগুলোই আসল চমক। প্রথমে ঘটনাটা ঘটেছে জর্ডানে। আজরাক এলাকায় আমেরিকার একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হচ্ছে। দাবি অনুযায়ী ইরানের তৈরি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেই ঘাঁটিতে এতটাই নিখুঁতভাবে আঘাত করেছে যে যুদ্ধবিমান রাখার একটি বিশাল হ্যাঙ্গার এবং একটি কমান্ড সেন্টার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখন এই দাবিটা একটু বিশ্লেষণ করা যাক। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটা নির্দিষ্ট হ্যাঙ্গারে আঘাত করা মানে শুধু মিসাইল ছোড়া নয়, এর জন্য দরকার অত্যন্ত নিখুঁত গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট ইমেজারি এবং মিসাইলের গাইডেন্স সিস্টেমে এমন প্রযুক্তি যেটা কয়েক শত কিলোমিটার দূর থেকে কয়েক মিটারের নির্ভুলতার লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। যদি ইরান সত্যি এটা করে থাকে তাহলে তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি যে স্তরে পৌঁছে গেছে সেটা পশ্চিমা সামরিক বিশ্লেষকদের জন্য একটা ঘুম কেড়ে নেওয়ার মতো খবর। কিন্তু এখানেই থামুন, একটা প্রশ্ন করুন নিজেকে, এই দাবিগুলো কি স্বাধীনভাবে যাচাই করা হয়েছে? পেন্টাগন কি এই আক্রমণের কথা স্বীকার করেছে? আন্তর্জাতিক কোনো নিরপেক্ষ সংস্থা কি এই ক্ষয়ক্ষতির ছবি নিশ্চিত করেছে? এই প্রশ্নগুলো মাথায় রাখুন, কারণ গল্পটা আরও গভীরে যাচ্ছে। জর্ডানের পর দ্বিতীয় ধাক্কাটা এসেছে আরও সংবেদনশীল একটা জায়গায়। বাহরাইন, এই ছোট দ্বীপরাষ্ট্রটির আমেরিকার পঞ্চম নৌবহরের সদর দপ্তর। এখান থেকে আমেরিকা পুরো পারস্য উপসাগর, আরব সাগর, এমনকি ভারত মহাসাগরের একটা বড় অংশ নিয়ন্ত্রণ করে। বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি আমেরিকার এই অঞ্চলের বিমান অভিযানের কেন্দ্রবিন্দু। দাবি করা হচ্ছে ইরানের তৈরি আত্মঘাতী ড্রোন সেই ঘাঁটিতে আঘাত হেনেছে। লক্ষ্যবস্তু ছিল মার্কিন হেলিকপ্টার এবং নজরদারি বিমান। ড্রোনটির নামে বলা হচ্ছে আরশ, যেটা কামিকাজি ড্রোন, অর্থাৎ এটা নিজেকে ধ্বংস করে লক্ষ্যবস্তু ধ্বংস করে। এই ধরনের ড্রোন এত ছোট এবং এত নিচু দিয়ে উড়ে আসে যে প্রচলিত রাডার সিস্টেম অনেক সময় এটাকে ধরতে পারে না। আর এখানে আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমের দুর্বলতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। প্যাট্রিয়ট সিস্টেম মূলত তৈরি হয়েছে বড় আকারের ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর জন্য। ছোট ধীরগতির ড্রোনের বিরুদ্ধে এটার কার্যকারিতা নিয়ে সামরিক বিশেষজ্ঞরা আগে থেকেই সন্দেহ প্রকাশ করে আসছিলেন। 2019 সালে সৌদি আরামকোর ঘটনায় সেটা প্রমাণিত হয়েছে। তাহলে আমেরিকা কি একই ভুলের পুনরাবৃত্তি আবার করেছে, নাকি এই ড্রোন হামলার দাবি অতিরঞ্জিত? কিন্তু সবচেয়ে মারাত্মক ঘটনাটা ঘটেছে অন্য জায়গায়। দক্ষিণ ইরাকের বসরা তেল টার্মিনাল, সেখান থেকে ইরাকের তেল রপ্তানির সিংহভাগ হয়। সেখানে নোঙর করা একটি তেলবাহী জাহাজে আঘাত হেনেছে একটি ড্রোন। কেউ সরাসরি দায় স্বীকার করেনি, কিন্তু ঘটনার পরপরই দক্ষিণ ইরাকের সমস্ত বন্দর থেকে তেল লোডিং বন্ধ করে দেওয়া হয়েছে। এই একটা ঘটনায় পুরো বিশ্ব অর্থনীতির এতটা শকওয়েভ তৈরি করেছে কেন সেটা একটু বুঝিয়ে বলি। ইরাক বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক দেশ। বসরা টার্মিনাল দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল বিশ্ববাজারে যায়। সেই প্রবাহটা যদি কয়েকদিনের জন্য বন্ধ থাকে তাহলে ক্রুড অয়েলের দাম লাফিয়ে বাড়বে। আর তেলের দাম বাড়লে কি হয় সেটা আমরা সবাই জানি। পরিবহন খরচ বাড়ে, খাদ্যপণ্যের দাম বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে, আর সাধারণ মানুষের পকেটে টান পড়বে। এখন প্রশ্ন হলো, সেই আক্রমণটা কে করলো? ইরান সরাসরি বলছে যে তারা করেছে, কিন্তু তাদের ভাষা শুনলে বোঝা যায় তারা চায় বিশ্ব বুঝুক যে হরমুজ প্রণালী এবং তার আশপাশের সমুদ্র পথ এখন তাদের নিয়ন্ত্রণে। এটা একটা মনস্তাত্ত্বিক কৌশল। সরাসরি দায় স্বীকার না করে এমনভাবে ইঙ্গিত দেওয়া হয় যে সবাই বুঝে যায়, কিন্তু কেউ প্রমাণ করতে পারে না। এখন একটা প্রশ্ন অনেকের মনেই আসতে পারে, ইরান কেন ঠিক এই মুহূর্তে এত আগ্রাসী হয়ে উঠল? এর পেছনে কি আছে? উত্তরটা খুঁজতে গেলে গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের দিকে তাকাতে হবে। দাবি করা হচ্ছে আমেরিকা ইরানের ইলাম প্রদেশে একটি শিশুদের ক্যান্সার
ক্যান্সার হাসপাতালে এবং কারবালাগামী তীর্থযাত্রীদের জন্য তৈরি একটি পানি উৎপাদন কেন্দ্রে আঘাত এনেছে। যদি এ দাবি সত্যি হয় তাহলে এটা একটা মানবিক অপরাধ এবং ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া একটা শক্তিশালী নৈতিক ভিত্তি তৈরি হয়েছে। কিন্তু যুদ্ধের প্রোপাগান্ডায় এই ধরনের দাবি খুবই সাধারণ। প্রতিটি পক্ষই তাদের আক্রমণকে প্রতিরক্ষামূলক বা প্রতিশোধমূলক হিসাবে দেখাতে চায়। তাই এখানেও আমাদের সতর্ক থাকতে হবে। কোন পক্ষের দাবি সত্য আর কোনটা তথ্য যুদ্ধের অংশ সেটা বোঝা সহজ নয়। আরেকটা বড় কারণ হলো ইরানের ওপর আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক বিচ্ছিন্নতা, সামরিক হুমকি। এই তিনটা অস্ত্র দিয়ে ওয়াশিংটন ইরানকে কোণঠাসা করার চেষ্টা করছে। ইরান এখন দেখাতে চাইছে এই চাপের নীতি কাজ করবে না, বরং উল্টো ফলাফল দেবে। তারা বলতে চাইছে আমাদের কোণঠাসা করলে আমরা পুরো অঞ্চলকে অস্থির করে দিতে পারি। এবার একটু দাঁড়িয়ে পুরো ছবিটা দেখা যাক, কারণ এই সংঘাত শুধু ইরান আর আমেরিকার মধ্যে নয়, এটা আসলে পুরো বিশ্ব সমস্যার ভারসাম্যের একটি প্রতিফলন। একদিকে আমেরিকা, যে দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যকে নিজেদের পেছনের উঠোন হিসেবে ব্যবহার করে আসছে, সেই আমেরিকা এখন একসাথে তিনটা ফ্রন্টে চাপে আছে। ইউরোপ ইউক্রেন যুদ্ধ, এশিয়ায় চীনের সাথে তাইওয়ান নিয়ে উত্তেজনা, আর মধ্যপ্রাচ্যে ইরানের সাথে এই সংঘাত। একসাথে তিন ফ্রন্টে লড়াই চালানোর সামর্থ্য কি আমেরিকার আছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়তো ছিল, কিন্তু আজকের আমেরিকা সে আমেরিকা নয়। ঘরের ভেতরের রাজনৈতিক বিভাজন ক্রমবর্ধমান, জাতীয় ঋণ আর জনগণের মধ্যে বিদেশের সামরিক অভিযানের প্রতি ক্রমহ্রাসমান সমর্থন, এসব মিলিয়ে আমেরিকা এখন একটা কঠিন জায়গায় আছে। অন্যদিকে ইরান গত 4 দশক ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে থেকেও এই দেশটির নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি এবং সাইবার সক্ষমতা গড়ে তুলেছে। তারা হয়তো আমেরিকার সমকক্ষ নয়, কিন্তু তারা এটা প্রমাণ করতে চাইছে যে তাদের সাথে লড়াই করতে গেলে আমেরিকাকেও চড়া মূল্য দিতে হবে। আর এই অঞ্চলে ইরানের একটা বড় সুবিধা হলো ভৌগোলিক অবস্থান। হরমুজ প্রণালী তাদের দোরগড়ায়, আমেরিকার সরবরাহ লাইন হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসে। আর এই দুই পক্ষের মধ্যে আটকে পড়েছে উপসাগরীয় আরব দেশগুলো, বাহরাইন, কুয়েত, কাতার, আমিরাত। এই দেশগুলো আমেরিকার মিত্র, কিন্তু তারা ইরানের প্রতিবেশী। আমেরিকার ঘাঁটি তাদের মাটিতে, কিন্তু ইরানের মিসাইল তাদের আকাশে। এই দেশগুলো এখন একটা অসম্ভব কঠিন পরিস্থিতিতে আছে। তারা জানে যুদ্ধ লাগলে প্রথম ক্ষতি তাদেরই হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই যে এত ঘটনা, এত দাবি, এত ধ্বংসের কথা, এর কতটা আসলে ঘটেছে আর কতটা তথ্যযুদ্ধের অংশ, এটা বোঝা খুবই জরুরি। আধুনিক সংঘাতে প্রকৃত যুদ্ধের চেয়ে তথ্যযুদ্ধ অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইরান চাইছে দেখাতে যে তারা আমেরিকার ঘাঁটি ধ্বংস করতে সক্ষম। এই ধারণাটা যদি মানুষের মনে বসে যায়, তাহলে আমেরিকার উপসাগরীয় মিত্ররা ভাবতে শুরু করবে আমেরিকাকে আসলেই তাদের রক্ষা করতে পারবে। আর এই সন্দেহ ইরানের জন্য সবচেয়ে বড় সমরাস্ত্র। অন্যদিকে আমেরিকাও তথ্যযুদ্ধ চালাচ্ছে। পেন্টাগনের কৌশলীরা হলো ইরানের দাবিগুলো না স্বীকার করা, না অস্বীকার করা, শুধু নীরব থাকা। এই নীরবতা একটা কৌশল, কারণ স্বীকার করলে দুর্বলতা প্রকাশ পায়, আর অস্বীকার করলে ইরান প্রমাণ দিতে তাদের বিব্রত করতে পারে। তাই সবচেয়ে নিরাপদ পথ হলো চুপ থাকা। কিন্তু এই চুপ থাকাটাও একটা সমস্যা তৈরি করেছে, কারণ তথ্যের শূন্যতায় গুজব ছড়ায়, আর গুজব অনেক সময় সত্যের চেয়েও বেশি ক্ষতিকর। ইতিহাসের দিকে তাকালে দেখবেন হরমুজ প্রণালী নিয়ে এই ধরনের উত্তেজনা নতুন নয়। আমেরিকা কি মধ্যপ্রাচ্য ছাড়বে, নাকি ইরানকে থামাতে পূর্ণমাত্রায় যুদ্ধে নামবে? কমেন্টে জানান। এই আলোচনাটা আমাদের জন্য, সবার জন্যই জরুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ মধ্যপ্রাচ্যের এই আগুন ক্রমেই বাড়ছে, আর আমরা প্রতিটা আপডেট আপনাদের কাছে নিয়ে আসব। ততক্ষণ সচেতন থাকুন, কারণ পৃথিবী এখন এমন একটা মোড়ে দাঁড়িয়ে যেখান থেকে ফেরার পথ ক্রমশ শুরু হয়ে আসছে।